15 বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয়েছিল। না, সেটা কোনো প্রেম কিংবা আনন্দের বিয়ে নয়, বাল্যবিবাহ নামক সমাজের অন্ধবিশ্বাসের এক কলঙ্কিত অধ্যায় মাত্র। যে ঘর তাকে আশ্রয় দেওয়ার কথা ছিল, সেখানেই সে পেয়েছিল নিগ্রহ, গঞ্জনা আর এক পিশাচ স্বামীর নৃশংসতা। মুখ বুজে সহ্য করেছিল, ভেবেছিল হয়তো কোনো একদিন বদলে যাবে সব কিছু। কিন্তু না, ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছিল এক কলঙ্ক বিধবা নামে। মাত্র 20 বছরের এক তরুণী সে, অথচ জীবন তার কাঁধে চাপিয়ে দিয়েছে বহু বছরের বোঝা। বাড়ির বড় মেয়ে, একরাশ দায়িত্ব নিয়ে বড় হয়েছে। বাবা নেই বহু বছর। তার মৃত্যুর পর থেকে আরসির ছেলেবেলা থেমে গেছে। তখন সে শুধু বড় হয়েছে, প্রতিদিন প্রতিক্ষণ। একটা মেয়ে সমাজের চোখে যেন চিরকাল অপরাধী, অথচ আরসি অপরাধ করেনি, সবই ভাগ্যের দোষ। তবে সে চেয়েছিল নিজের মতো বাঁচতে, একটু ভালো থাকতে, কিন্তু এত কিছুর মাঝে সে নিজেকে হারিয়ে ফেলেছে। নিজের রোজগারের মাধ্যম হিসেবে ছোট্ট একটা মিষ্টির দোকান খুলে নেয় সে। এটাই তাদের পরিবারের অন্নের যোগানদাতা। সকালবেলা দোকানের ঝাঁপ তুলে সে নিজেই, সেই দোকানই এখন তার আশ্রয়, জীবনের লড়াইয়ের সম্বল। ঘরের কাঁটা তখন সকাল 7:30 ছুঁই ছুঁই। পুরান ঢাকা রোডটা এখনও ভালো করে মাটিতে নামেনি, তবে রান্নাঘর থেকে ভেসে আসা ধোঁয়ার সঙ্গে মিলেমিশে উঠোনে ছড়িয়ে পড়েছে এক শান্ত সুরভি। রান্নাঘর থেকে বেরিয়ে এসে আরসির মা দরজার কাছে দাঁড়িয়ে বললেন, খেয়ে যা, রান্না প্রায় শেষ। কিন্তু সদর দরজার দিকে এগোতে থাকা মেয়েটি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বলল, না মা, ইচ্ছে করছে না, আর দেরি হয়ে যাচ্ছে, আসছি আমি। আরসির কণ্ঠটা ছিল শান্ত, কিন্তু তাতে ছিল একরাশ অভিমান আর ক্লান্তির ছাপ। তারপর কোনো কথার অপেক্ষা না করেই নিজেই ছোট্ট ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল আরসি। দোকানে ঢুকে টুকটাক কাজ গুছিয়ে নেওয়ার আগেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, আপা এসে গেছো? আজ বোধহয় আমার দেরি হয়ে গেল। কথাটা বলে একটু লজ্জিত মুখে এগিয়ে এলো শাহিনা, দোকানের কর্মচারী বললে ভুল হবে, আরসির সঙ্গী বলা চলে। তারাও নিম্ন মধ্যবিত্ত পরিবারের, অর্থের তাড়নায় কাজ করতে হয় তাদের। আরসি মাথা নেড়ে বলল, না, আমি এইমাত্র এসেছি। আসলে এই মেয়েটা কারো ওপর কখনো রাগ করতে পারে না, কারণ সে জানে দুর্দশা, দায়িত্ব সব মানুষের জীবনে আসে, শুধু কাল বদলায়। শাহিনা আর রিমা দোকানের এই দুইজন তার আপনজনের মতো, শুধু সহকর্মী নয়, জীবনের এক লড়াইয়ে দুই সহযাত্রী। আরসি দোকানের ভেতরে গিয়ে খাতা কলম গুছিয়ে নেয়, তারপর কাঁধ থেকে আঁচলটা একটু ঠিক করে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে নেয় একবার, চোখে ঘুম নেই, মুখে ক্লান্তির রেখা, তবু এক অদ্ভুত দৃঢ়তা জ্বলজ্বল করে তার দৃষ্টিতে। তাকে লড়তে হয় নিজের জন্য, মায়ের জন্য, ছোট বোনের জন্য, আর তাদের মতো হাজারটা নারীর জন্য, যারা সমাজের গঞ্জনা উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে নিজের গড়া ছোট্ট এক স্বপ্নের মাঝে। আরসির নতুন দিন শুরু হলো আবারও। শাহিনা আর রিমা এসে কাজ করে শুরু করে দিয়েছে। আরসি বলল, সন্দেশটা সাজিয়ে দাও সেলফে। রিমা মাথা নেড়ে দোকানের এক কোণে রাখা ফ্রিজ থেকে মিষ্টি বের করে বলল, আজ সন্দেশে আগে বের করে সাজিয়ে দিতে হবে, কারণ রোজ সকালে এই আইটেমটা তাড়াতাড়ি সেল হয়ে যায়। তারপর শাহিনাও কাজ শুরু করে দিল। কিছু ট্রেতে করে সন্দেশ সাজালো, কিছু ট্রেতে রসমালাই ঢেলে রাখলো, আরও বিভিন্ন মিষ্টি সহ দইয়ের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। দোকানের সামনে কাঁচের একটা বড় সেলফ আছে, সেখানে বিভিন্ন মিষ্টি সাজিয়ে রাখা হয়, আর পেছনের দিকটায় মিষ্টি বানানোর কাজ হয়। এই দোকান শুধু দোকান না, এই জায়গাটা আরসির ছোট্ট জীবন, কারণ নিজের ঘরের থেকে বেশি সময় এখানে কাটাতে হয় তার। নিজের হাতে বানানো প্রতিটা মিষ্টির পেছনে তার যত্ন রয়েছে, পরিশ্রম রয়েছে। তার বানানো মিষ্টি এলাকায় মোটামুটি জনপ্রিয় বলা যায়। রিমা কাজের ফাঁকে বলে, আজ কি কোনো অর্ডার এসেছে আপা? আরসি মাথা নেড়ে বলল, আজ কোনো অর্ডার আসেনি, কালকে একটা এসেছিল 1 কেজি সন্দেশ, 2 কেজি চমচম প্যাকেট করতে হবে,
এগুলো ডেলিভারি দিতে হবে আজ। একটু পরে শাহিনাও এলো এদিকে। তিনজন মিলে কাজ সম্পর্কে কথা বলা শুরু করে। কে কখন কি করবে, কার হাতে কোন আইটেম বানানো হবে, সব তারা আলোচনা করে নেয়। হঠাৎ করে দরজায় এক বৃদ্ধা ঢুকলেন। মাথায় চওড়া করে সিঁদুর দেয়া, মুখে মিষ্টি হাসি। বললেন, আরসিমা, আজ দইটা কেমন বানিয়েছিস? আরসি ছুটে গিয়ে চেয়ারে গিয়ে দিল। একদম যেমন আপনি পছন্দ করেন ঠাকুমা, একটু মিষ্টি কম। একটা বড় হাঁড়ি তুলে দেই? হ্যাঁ মা, আর সঙ্গে 1 কেজি চমচম প্যাক করে দে, নাতি এসেছে শহর থেকে। আরসি দেরি না করে 1 ছুটে দইয়ের হাঁড়ি আর চমচম প্যাক করে দিল। মহিলাটি টাকা পরিশোধ করে চলে গেলেন। দোকান জুড়ে তখন একরাশ গন্ধ ছড়িয়ে পড়েছে তাজা মিষ্টি, গরম সন্দেশ, দুধে ভেজা রসমালাইয়ের ভাব। আবার কিছু স্কুলগামী বাচ্চারা মাঝে মাঝে দোকানটা এসে থামে, আরসির থেকে মিষ্টি নিয়ে যায় তারা। প্রায়শই বাচ্চারা এসে বলে, আন্টি, একটা লালমোহন দেবেন? বাচ্চাদের এই লালমোহন মিষ্টিটা অনেক প্রিয়। আরসি তাই কম দাম রাখে, কারণ বাচ্চারা টিফিন টাইমে এসে মিষ্টি নিয়ে যায়। আরসি স্নেহ ভরা হাতে এগিয়ে দেয় মিষ্টি। বাচ্চাটার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলে, পরীক্ষা কেমন হলো? ভালো আন্টি, এই বলে হাসি মুখে মিষ্টি নিয়ে চলে যায় বাচ্চাটা। দুপুরের দিকে পাড়ার অফিসগামী লোকেদের ভিড় বাড়ে। এই সময়টা মিষ্টির বিক্রি ভালো হয়। আরসি স্বভাব সুলভ হাসি মুখে শান্ত কণ্ঠে সবার অর্ডার সামলে চলে। কোথাও কোনো তাড়াহুড়ো নেই, কোনো বিরক্তি নেই। এই দোকান শুধু মিষ্টি বিক্রির জায়গা না, এটা আরসির তৈরি এক জগৎ, যেখানে সে নিজেকে খুঁজে পায়। ইতিমধ্যে দোকানে বেশ ভিড় হয়ে গেছে। একবার ঘড়ির দিকে তাকে রিমা বলল, আপা, আজ খুব ভিড়, কাল বোধহয় নতুন করে বরফি বানাতে হবে, আর রসগোল্লা প্রায় শেষ, এগুলো বেশি করে বানিয়ে রাখবো। আরসি মাথা নাড়ে আর বলে, হ্যাঁ, আজ একটা নতুন আইটেম বানাবো, পেস্তা বরফি, দেখি সবাই পছন্দ করে কিনা। দোকানের কোণে টানানো ঘড়িটা তখন 12টা সুই করছে। সকালে যে মেয়ে অনিচ্ছায় মায়ের ডাক উপেক্ষা করে বেরিয়েছিল, সেই মেয়েটাই এখন ব্যস্ত আর প্রফুল্ল। জীবনের সব দুঃখকে আরসি এক মুঠো চিনি আর ছানার মধ্যে লুকিয়ে ফেলেছে। সে চায় তার তৈরি প্রতিটা মিষ্টিতে মানুষ খুঁজে পাক ভালোবাসা, ঘরের ছোঁয়া আর হারিয়ে যাওয়া শৈশব। দুপুরটা তখন প্রায় গড়িয়ে এসেছে। দোকানের ফ্যানটা ঘুরছে ধীরে ধীরে। অলস দুপুরে বাতাসও আর ঠিক মতো বইতে চায় না। রোদটা ছিল একটু কঠিন, ক্লান্তিকর। বাইরে মানুষের ভিড় কিছুটা কম, দোকানের ভিতরটা শান্ত, মিষ্টির গন্ধে ভরপুর। আরসি তখন গুছিয়ে নিচ্ছিল মিষ্টির শেষ প্যাকেটটা। সেই সময়ে দোকানের দরজা ধাক্কা দিয়ে খুলে গেল। কেউ ডেকে উঠল, আপু। চেনা কণ্ঠের ডাক। তার মুখটা ঘামে ভেজা, চোখে ক্লান্তি আর ঠোঁটে উচ্ছ্বাস নিয়ে চঞ্চল পায়ে দোকানে ঢুকল ষোড়শী কন্যা রুহি, আরসির ছোট বোন। স্কুল ইউনিফর্মে, মাথায় বেনি বাঁধা, পিঠে স্কুল ব্যাগ ঝোলানো। দুপুর 1টায় স্কুল ছুটি হয়ে বের হয় রুহি, আর প্রতিদিনের মতো সোজা দোকানে আসে। দোকানের একপাশে তার জন্য বরাদ্দ ছোট্ট টুলটায় ধাপ করে বসে পড়ে সে। আরসি তাকে দেখল। রুহির কপাল ঘামে ভেজে আছে, গালগুলো লাল হয়ে আছে রোদের তাপে। সঙ্গে সঙ্গে নিজের শাড়ির আঁচল খুলে পরম মমতায় বোনের মুখ মুছিয়ে দিল। সে আদরে এক ধরনের নিঃশব্দ ভালোবাসা ছিল। রিমা পাশে দাঁড়িয়ে হাসল। কি ব্যাপার রুহি, আজ এত খুশি দেখাচ্ছে তোকে? রুহির চোখ চকচক করছিল, মুখে একরাশ আনন্দ। বলল, আরে বলছি। তারপর সে ঘাড় ঘুরিয়ে তাকালো আরসির দিকে। এবার বলতে শুরু করে, আপু, জানো আজ কি হয়েছে? আরসি একটু হাসল। জানে তার বোন খুশি মানে নিশ্চয়ই কোনো সাফল্যের খবর। তারপর বলে, কি হয়েছে বল দেখি। রুহি চোখ বড় করে গলার স্বর একটুখানি উঁচু করে বলল, আজ আমার রেজাল্টে দিয়েছে, বরাবরের মতো আমি ফার্স্ট। সেই এক কথাতে আরসির মুখে ভেসে উঠল এক গর্বময় হাসি। তার চোখে জল এসে গেলেও তা সে লুকিয়ে রাখলো। বলে, বাহ, আমার বোন যে মেধাবী তা তো জানি, তবুও এই খুশিতে তোর জন্য গিফট আনবো আমি, একদম স্পেশাল গিফট। রুহি খুশিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল উচ্ছ্বাস আর মুখে শিশুসুলভ কৌতূহল। বলে, ওয়াও, তাহলে তো দারুণ হবে।
আচ্ছা আপু, বাসা যাচ্ছে এখন, তুমি কিন্তু আজকে তাড়াতাড়ি ফিরবে, ঠিক আছে? আরসি আবারও তার খোপা থেকে শাড়ির আঁচল ঠিক করে মুখটা মুছে দিল রুহির। তারপর বলল, আচ্ছা সাবধানে যাস, আমি তাড়াতাড়ি চলে আসব। রুহি তখন হাত নাড়িয়ে এক দৌড়ে দরজা পেরিয়ে রাস্তায় বেরিয়ে গেল। তস্ত্র কণ্ঠে পেছন ফিরে বলল, ভুলে যেও না কিন্তু গিফট। আরচি দোকানের দরজায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে হেসে বিদায় জানালো, কিন্তু ওখানেই থেমে গেল না সে। চোখ দিয়ে অনেকটা সময় ধরে দেখল বোনটা রাস্তার মোড় পেরিয়ে যেতে যেতে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল মানুষের ভিড়ে। এই বোনটাই যে তার প্রাণ, তার জীবনের চেয়েও বেশি দামি। রুহির ওই একটুখানি হাসি, ওই একটুখানি খুশির কথা পুরো ক্লান্ত দুপুরটাকে বদলে দিয়ে গেল। বিকেলের ঝিরঝিরে হাওয়া চৌধুরী বাড়ির করিডোরে এসে ঢুকছে। লোহার কারুকার্য করা জানালায় ঝুলে থাকা মখমলের পর্দাগুলো নড়ে উঠছে মাঝে মাঝে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও একটা ঘড়ির টিকটিক শব্দ। এই অদ্ভুত নিস্তব্ধতার মাঝেই বসে আছেন রূপক চৌধুরী। এই বাড়ির নাম শুনলে শহরের মানুষ সম্মানের চোখে তাকায়। রাজনীতি, চিকিৎসা, ব্যবসা সবখানে এই পরিবারের পরিস্থিতি প্রভাবশালী হওয়ায় অন্যতম পরিচিত পেয়েছে এই চৌধুরীরা। সোহেল চৌধুরী চৌধুরী বাড়ির কর্তা। সে এখন প্রায় বিছানাবন্দি। শরীরটাকে ধরে রেখেছেন শুধু ভালোবাসার আশা দিয়ে। তার শেষ ইচ্ছা বড়নাতি রিভান চৌধুরীর বিয়ে দেখে যাওয়া। কিন্তু সমস্যা হলো, সেই ইচ্ছাটুকু যেন সময়ের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে। রিভান পরিবারের গর্ব হলেও নিজের সিদ্ধান্তে অটুট, যথেষ্ট বিনয়ী এবং মার্জিত গোছের সে বিয়ে করতে চায় না এমন না, সে চায়, তবে সেই মেয়েটিকেই যে তার হৃদয়ে স্থান করে নিয়েছে নীরবে গোপনে। কিন্তু সেই ভালোবাসা জয়ের লড়াইটা সহজ নয়। রূপকের 3 ছেলের মাঝে রিভান সবার বড়। পেশায় চিকিৎসক, শহরের অন্যতম নামকরা নিউরোসার্জন, স্বভাবে দায়িত্বশীল, নীতিনিষ্ঠ। বর্তমানে করিডোরের সোফায় বসে আছে রিভান। একটু পরপর কফির গ্লাসে চুমুক দিচ্ছে। এরই মধ্যে রূপক প্রশ্ন করল, রিভান, বিয়ে কখন করছো? সময় থেমে নেই, আর তোমার বয়সও কিন্তু বাড়ছে বই, কমছে না। রিভান ঠোঁটের কোণে অদ্ভুত হালকা হাসি নিয়ে বলল, বাবা, বয়সের খোঁটা দিচ্ছ নাকি? তাছাড়াও বিয়ে যদি করি তবে আরসিকেই করব। তুমি যতবারই প্রশ্ন করো না কেন, উত্তর একই থাকবে আমার। রূপক হতভম্ব হয়ে তারপর বললেন, আরসি ও তো রাজি হবে না, তুমিও যেন কম তো ঘুরছো না ওর পেছনে। কথা শুনে রিভানের চোখের কোণে অদ্ভুত এক দীপ্তি জ্বলল। বলল, কিছুই শুনতে চাই না আমি, দরকার পড়লে সারা জীবন অপেক্ষা করব। তার মা সীমা একটু অসন্তুষ্ট হয়ে বললেন, অপেক্ষা? আর কত অপেক্ষা? 1.5 বছর ধরে একই কথা বলে যাচ্ছ, সময় চলে যাচ্ছে, এবার সংসার গড়ে নাও। রিভান কফির গ্লাসটা টেবিলে রেখে তার মায়ের দিকে তাকে বলল, মা, ভালোবাসা সময়ের ব্যাপার নয়, এটা বিশ্বাসের। আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আরসি আমার হবেই, কিন্তু আমি ওকে জোর করতে চাইছি না। রিভান সারা জীবন অপেক্ষা করতে প্রস্তুত। এই অপেক্ষায় জীবন কাটছে তার। রিভানের বুকে ভালোবাসার আগুন যেমন জ্বলছে, ঠিক তেমনি তার পরিবারও অপেক্ষায় আছে তার ছেলের জীবনের বড় সিদ্ধান্তের জন্য। আজ তাই সকলে একসাথে রয়েছে। রূপক মৃদু গলায় প্রশ্ন করলেন, এই আমার শেষ প্রশ্ন রিভান, যদি আরসি তোমার অপেক্ষার বাইরে গিয়ে অন্য কারো হয়ে যায় তখন কি করবে? সকলের নজর রিভানের দিকে। মনে হচ্ছিল যেন মুহূর্তটি তার জীবনের এক কঠিন পরীক্ষা। রিভান বাঁকা হাসি দিয়ে ধীরে ধীরে উত্তর দিল, তাহলে আজ পর্যন্ত এই রিভান চৌধুরী যা করেনি তাই করবে। অপেক্ষা হলেও তাকে হালালভাবে চাইছি, এমনটা না হলে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করব। ভালোবাসি যখন আমার হতেই হবে, আগে হোক বা পরে। আর এগুলো কি প্রশ্ন বাবা? তুমি কি তোমার ছেলেদের চেনো না নাকি? তার কথা শেষ হতেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে বিস্ময়ের ছায়া। পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায়, কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। বুঝে যায় এই ছেলে বোঝার মতো নয়। সে তার নিজের জগতে, নিজের বিশ্বাসে এতটাই দৃঢ় যে কারো কথায় নিজের ভালোবাসা থেকে সরে আসা তো দূর, তাকে যে কোনো মূল্য পেয়েই ছাড়বে। আজ রূপক সাহেবের নিজেও নিশ্চিত হলেন। রিভান হাতের ঘড়ি দেখে বলে, বাবা, আমি চেম্বারে যাচ্ছি। রিভান মুখে এক
নিভৃত হাসি দিয়ে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। তার বাবা পেছনে ধীরে ধীরে মাথা নাড়লেন। সেই মুহূর্তে সীমা দুশ্চিন্তায় কণ্ঠ মর্মর করল। তুমি তোমার ছেলেকে বোঝাও, আমি আর পারছি না। কি শুরু করেছে ও? কি পেয়েছে ওই মেয়ের মধ্যে? তার কণ্ঠে ছিল এক গভীর অবসাদ, একটা মায়ের অন্তহীন উদ্বেগ। রূপক সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর বললেন, আমার ছেলেকে আমি বুঝি সীমা, আজ পুরোপুরি নিশ্চিত হলাম আমার ছেলে যে আসক্ত। এই আসক্তি কাটবার নয়। আর তাছাড়া রিভান কোনো ছোট বাচ্চা নয় যে নিজের ভালো বুঝবে না। আশা করি এই বিষয় নিয়ে তুমিও ওকে জোর করবে না। সীমার চোখে এক বিন্দু অশ্রু জমে, কিন্তু মুখে এক টুকরো অব্যক্ত মায়া। সে আর কি বলবে? নিজের ছেলের চিন্তায় সে একান্ত মগ্ন হয়ে পড়েছে। ভালোবাসা কখনো জোর করেই হয় না। তারা কেন বুঝতে চাইছে না এই কথা? মা তো কেবল সন্তানকে সুখী দেখতে চান। কেন যে রিভান বুঝছে না। সন্ধ্যার নরম আলো ঘরটাকে ঢেকে দিয়েছে এক প্রশান্তির চাদরে। জানালা দিয়ে ঢুকে আসা হাওয়ায় পর্দাগুলো হালকা দুলছে। রান্নাঘর থেকে ভেসে আসছে ঘি ভাজা মুগ ডালের খিচুড়ির ঘ্রাণ, আর টিভির শব্দ মৃদু হয়ে মিশে যাচ্ছে ঘরের নিঃশব্দ আলাপে। সীমা তখন বারান্দায় দাঁড়িয়ে দুহাতে আঁচল জড়িয়ে, দু চোখে চিন্তার ছায়া। রিভানের কথাগুলো এখনও তার কানে বাজছে। ছেলের এই একরোখা জেদ তাকে ভাবাচ্ছে গভীরভাবে। হঠাৎই পেছন থেকে ভেসে এলো এক ক্লান্ত অথচ অভিমানী কণ্ঠ, মা, আর ভালো লাগছে না কিছু। সীমা ঘুরে তাকালেন। তার মেজো ছেলে রিহান অফিস থেকে সদ্য ফেরা, চোখে মুখে ক্লান্তির ছাপ, আর ঠোঁটের কোণে মেকি অভিমান জমা। সীমা উদ্বিগ্ন হয়ে গ্লাসে পানি নিয়ে ছেলেকে দিয়ে বললেন, কি হয়েছে তোর রিহান? রিহান পানি ভরা গ্লাস হাতে নিয়ে ধপ করে বসে পড়ল সোফায়। এক ঢোক পানি খেয়ে গম্ভীরভাবে বলল, তোমরা সবাই ভাইয়ের বিয়ের চিন্তায় মশগুল, অথচ আমাকে দেখছো না? যে চাইছে তাকেই তো তোমরা বিয়ে দিচ্ছ না। এটা কি অবিচার নয় মা? ভাইয়ের বিয়ে হতে হতে না জেনে আমরা আইবুড়ো থাকতে হয়। রিহানের নাটকীয় কণ্ঠে এমন এক করুণ সুর ছড়ালো যে পাশেই বসে থাকা রিহানের চাচাতো বোন অর্পি আর দিশায় হেসে গড়াগড়ি খেতে লাগলো। সীমাও হাসি চেপে রাখতে না পেরে এগিয়ে এসে ছেলের তার কান মলে দিয়ে বললেন, বা রে, এখন তুই বললেই বিয়ে দিয়ে দেব। আগে তোর ভাইকে রাজি করা, তারপর তোরও ব্যবস্থা করে ফেলবো এক্কেবারে। রিহান মুখ গম্ভীর করে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্মে আর বিয়ে হবে না। আমার মন বলছে বাবা, আমার কি বিয়ে হবে না? থুকু মা, আমার কি বিয়ে হবে না? দিশা এবার একটু ব্যঙ্গ করে বলল, ব্রো, তোমার বউ তো এত সহজে আসবে না, কারণ যার কপালে তুমি, তার জীবন তো তেজপাতা হয়ে যাবে। রিহান চুপচাপ বসে না থেকে উঠে গিয়ে দিশার চুলের গোছায় টেনে ধরলো আর রেগে বলল, তোরাই আমার বিয়েটা হতে দিবি না, শাকচুন্নি কোথাকার। তোদের জন্য আমার জীবনে প্রেম আসে না। চুল ছাড়াতে ছাড়াতে দিশা বলল, ছাড়ো মহিষ কোথাকার, তুমি আসলে বিয়ে করতে পারবে না, বউ পাবে না, এই আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম। অর্পি হেসে বলল, আর থামো তোমরা, আপাতত বড় ভাইয়ের বিয়ের ব্যবস্থা হোক, পরে মেজো ভাইয়ের বিয়ের কথা বলা যাবে। সীমা এবার আর চুপ থাকতে পারলেন না, বললেন, হ্যাঁ অর্পি একদম ঠিক বলেছে, আগে রিভানের বিয়ে করাই, তারপর দেখা যাবে কার কপালে কি আছে। ঘরে একসাথে হেসে উঠল সবাই। শব্দে মিশে গেল সুখের ঋণিঝিনি ঝঙ্কার। ছোট ছোট খুনসুটির মাঝেই গড়ে উঠছে এক পরিবারের আত্মিক বন্ধন। সীমা চলে গেলেন বাচ্চাদের মাঝখান থেকে। রান্নাঘরে কিছু কাজ বাকি তার। রিহান এবার বুকে হাত দিয়ে নাটকীয় গলায় বলল, ভাইয়া, বিয়ে করে নাও প্লিজ। আমার জন্য হলেও এই একাকিত্ব যে আর সয় না। দিশা লাফিয়ে উঠে হাত উঁচু করে বলল, চিন্তা করো না ভাই, শেষমেশ তোমরা দুজনেই পাবে গরিবের সান্ত্বনা পুরস্কার, এক প্যাকেট লাক্স সাবান। সবাই হো হো করে হেসে উঠল। ঘরে হাসির ঢেউ বইতে লাগলো যেন উৎসবের মতো। যোগ দিল আরিয়ানো। রিহান দাঁড়িয়ে উঠে দিশার দিকে আঙুল তুলে বলল, তোকে খাওয়াবো আমি লাক্স সাবান, দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। এই বলে সে তেড়ে গেল দিশার দিকে। দিশা চিৎকার করে পালাতে লাগলো। অর্পি একপাশে দাঁড়িয়ে পড়ল হাসতে হাসতে। আরিয়ান এবার মাথা নাড়িয়ে হেসে বলল, ওকে মারো রিহান ভাইয়া, ও আসলেও সবাইকে বেশি জ্বালাচ্ছি ইদানিং। এভাবেই ঘর জুড়ে সন্ধ্যার আলোটা আর একটু উষ্ণ হয়ে উঠল।
ভালোবাসার মতো ছায়াময় একটা সুন্দর যৌথ পরিবারের মেলবন্ধন প্রকাশ পেল। সন্ধ্যার গাঢ় ছায়া যখন শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ছে, তখন প্রতিদিনের মতো মিষ্টির দোকান বন্ধ করে বাড়ির পথে পা বাড়ায় আরসি। গলির শেষ মাথায় একটা ভাঙা ল্যাম্প পোস্ট অল্প আলো ছড়াচ্ছে। তার নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় বুকের ভেতরটায় হালকা কাঁপন অনুভব করে সে। আজকের সন্ধ্যাটা অন্যরকম ঠেকছিল তার কাছে। দূর থেকে কয়েকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা সংখ্যা চেপে ধরে আরসির বুকে, তবুও সাহস করে হাঁটতে থাকে সে। হঠাৎ কানে আসে বিকৃত গলায় উচ্চারিত কিছু অপমানজনক শব্দ। এই যে সুন্দরী, এত তাড়াহুড়ো কিসের? কি হবে একা একা গিয়ে? চলো আমি পৌঁছে দেই। আরসি তীব্র ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয়, পা বাড়িয়ে দ্রুত এগোতে চায়, কিন্তু হঠাৎ এক তরুণ চোখে মুখে লালসার ছাপ নিয়ে পথ আটকে দাঁড়ায়। তার ঠোঁটের কোনো বিদ্রুপ আর চোখে ছিল এমন এক দৃষ্টির আগুন যা নারীর মর্যাদাকে পোড়াতে চায়। কোথায় যাচ্ছে সুন্দরী? একটু গল্প করলে ক্ষতি কি? আরসির মুখে একরাশ রাগ, দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, পথ ছাড়ুন আমার। উহ, বাহ, এত তেজ! এইরকম মেয়ে আমার খুব পছন্দ। বলে সে এক হাতে আরসির দিকে এগিয়ে যায়। তার কবজি ধরার আগের মুহূর্তে একটি ছায়া বজ্রের মতো আশ্রয় পড়ে। ছেলেটার বুকের মাঝ বরাবর আঘাত করে একটি পা। সে ছিটকে পড়ে যায় ধুলোয়। আরসি আটকে পিছনে তাকে দেখে রিভান। চোখে মুখে দাবানলের মতো রাগ ঝলসে পড়ছে, আর গলার স্বরে আগ্নেয়গিরির জ্বালা সে গর্জে বলতে থাকে, কাকে ছুঁতে যাচ্ছিলি তুই, যাকে আমি নিজে কখনো স্পর্শ করিনি? কত বড় কলিজা তোর, মেপে দেখবো আজ। এই বলে সে ঝাঁপিয়ে পড়ে ছেলেগুলোর ওপর, ঘুষি, লাথি আর হিংস্র চোখে। একের পর এক আঘাতের তাপে মাটিতে লুটিয়ে পড়ে তারা। একসময় নাকমুখ দিয়ে গড়িয়ে পড়ে রক্ত। চারপাশে ভিড় জমে যায়। মানুষ চুপচাপ তাকিয়ে থাকে, কেউ কিছু বলে না, কারণ এসব ঝামেলায় নিজের ঘাড়ে কে নেবে? তারা দর্শক হয়েই থাকে। ঋতিব ছুটে আসে, দৌড়ে গিয়ে জাপটে ধরে ভাইয়ের বুকে, বলে, ভাইয়া ছাড়ো, ও মরে যাবে, এনাফ প্লিজ। রিভান তখনও থামাতে রাজি নয়, চোখ জ্বলছে, বুক ফুলে আছে। অবশেষে রক্তাক্ত শার্ট আর কাঁপতে থাকা মুঠি নিয়ে এসে দাঁড়ায়। ছেলেগুলো কোনো রকমে প্রাণ হাতে করে দৌড়ে পালায়। আস্তে আস্তে রিভান ঘুরে তাকায় আরসির দিকে। চোখে তার আগুন, ঠোঁটে ঝরছে ক্রোধের ক্ষতচিহ্ন। রিভান ধমকে বলে, বাসায় আগে যাওয়া যায় না? সন্ধ্যা কেন হয়েছে? বলেছিলাম না দেরি না করতে। আরসি কেঁপে ওঠে। সে কোনোদিন এমন দেখেনি রিভানকে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখের পাতা ভারী হয়ে ওঠে। ভয় আর বিস্ময়ে ঠোঁট কেঁপে ওঠে তার। তবু ভিতরে ভিতরে অদ্ভুত কিছু জেগে ওঠে, ভয় আর আশ্রয়ের মাঝামাঝি এক অনুভূতি। রিভান পিছিয়ে যায়, তারপর নিজের মাথার চুল পেছনে টেনে আবার এগিয়ে গিয়ে বলে, গাড়িতে উঠে পড়ো, তেরামি করে আমাকেও রাগিও না, বাসায় পৌঁছে দেবো আমি। আরসির চোখে পানি জমে ওঠে, ভয় আর নির্ভরতা মিশে যায় এক দৃষ্টিতে। কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে পড়ে, কারণ জানে আজ রিভান বড্ড রেগে গেছে। পেছনে দাঁড়িয়ে থাকা ঋতিব চুপচাপ দেখছে সে দৃশ্য। ভাইয়ের ভেতরকার লুকানো ভালোবাসা, যাকে কেবল এই মেয়েই জাগিয়ে তুলতে পারে। তবে তার ভাইকে এত অবহেলার কারণটাও খুঁজে পায় না সে। গাড়ির ইঞ্জিনটা থামতেই চারপাশে এক নিঃশব্দ গুঞ্জন ছড়িয়ে পড়ে। শহরের ক্লান্ত আলোয় ভেসে থাকা সেই সন্ধ্যাতে এক নিঃশ্বাসে পুরো দিনটার ক্লান্তি চেপে বসেছিল আরসির বুকের ওপর। গাড়ির দরজা খুলতে সে দৌড়ে নিজের বাড়িতে চলে যায়, আর এক মুহূর্ত থাকতে চায় না রিভানের সামনে। এই মানুষটাকে তার বড্ড ভয় করে। সে কেন জানে না। রিভান তখনও গাড়ির ভেতরে বসে, সামনের সিটে এক হাতে স্টিয়ারিং ধরে। এরপর মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে আরসির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ঠোঁটে একটু হাসি, যা আরসির কথা ভেবে সে নামলো না, শুধু এক ঝলক তাকিয়ে রইল জানালার কাঁচ ভেদ করে আরসির দ্রুত হেঁটে যাওয়াতে। তারপর গাড়ি স্টার্ট দিল বাড়ির দিকে। গাড়ির শব্দ পেছনে ফেলে আরসি দরজাটা খুলেই সোজা নিজের ঘরে চলে গেল। দিনের ক্লান্তি, নানা ঘটনার গতি, সব মিলিয়ে এক অদৃশ্য ভার চেপে বসেছিল ওর কাঁধে। এই ভার রোজকার হঠাৎ পেছন থেকে মিষ্টি কণ্ঠে রুহির ডাক এলো, আপু গিফট এনেছ?
আরসি তখন জানালার ধারে দাঁড়িয়েছিল, চোখ নামিয়ে ভাবনায় বিভোর ছিল। রুহির কথায় চমকে পেছন ফিরে হাসি মুখে বিছানার ওপর থেকে একটা ব্যাগ দিয়ে বলল, হ্যাঁ এনেছি, দেখতো জামাটা পছন্দ হয়েছে কিনা। রুহি তখন সে রঙিন ব্যাগ থেকে জামাটা তুলে নেয় আর অবাক হয়ে বলে ওঠে, খুব সুন্দর হয়েছে, তোমাকে এতগুলো থ্যাংক ইউ, এই বলে গিয়ে জড়িয়ে ধরে আরসিকে। সে ছোট্ট রুহির নিঃস্বার্থ ভালোবাসা এক মুহূর্তে মুছে দেয় আরসির সারাদিনের সমস্ত ক্লান্তি। আরসি আদর করে বলে, খেয়েছিস কিছু? রুহি মাথা নাড়িয়ে বলে, এখন খাবো না, আগে পড়া শেষ করব, কিন্তু একটা কথা বলার ছিল তোমায়। একটা হালকা থমকে যাওয়া মুহূর্ত সৃষ্টি হলো। রুহি মাথাটা নিচু করে নেয়, যেন কোনো অপরাধ বোধ ধরা পড়েছে। আরসি একটু এগিয়ে গিয়ে তার গাল দুটো ধরে মুখটা উঁচু করে বলে, কি হলো বল আমায়। রুহি ধীরে ধীরে বলতে শুরু করে, তবে গলা স্বরটা কেমন যেন অস্থির, দ্বিধাগ্রস্ত ছিল। রুহি বলল, একজন টিউশন টিচার পেলে খুব ভালো হতো আপু। তুমি যে জানোই স্কুলে তেমনভাবে ক্লাস করা হয় না ঠিক মতো। ফিজিক্স আর ম্যাথ আমার খুব সমস্যা। এসএসসি পরীক্ষা আর মাত্র 8 মাস বাকি। আমি অনেক কিছুই বুঝতে পারি না, যদি কেউ ভালোভাবে বুঝিয়ে দিত। এসব শুনে আরসি কিছুক্ষণের জন্য একদম চুপ। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তার নিজের জীবনটা যেন একটা দৌড়, যেখানে প্রতিদিন সময়ের সাথে যুদ্ধ। আবার চিন্তায় পড়ে গেল সে কিভাবে খুঁজে আনবে একজন ভালো শিক্ষক। সে জানে না, কিন্তু সে এটুকু জানে তার ছোট বোনটার মুখ যেন হতাশায় না আসে। সেই চেষ্টা তাকে করতেই হবে। ধীর গলায় আরসি বলে, চিন্তা করিস না, আমি দেখছি বিষয়টা, আপাতত তুই গিয়ে পড়তে বস। রুহি মাথা নাড়িয়ে চলে যায় নিজের ঘরের দিকে। তার ভরসাটুকু ছিল যা অচিরেই মেলে ধরবে আরসির ওপর। আর আরসি জানালার ধারে দাঁড়িয়ে থেকে আবার আকাশের দিকে তাকায়। রাত নামছে ধীরে ধীরে। শহরের কোলাহল থেমে গিয়ে কেমন এক বিষণ্ণতা ছড়িয়ে পড়ে বাতাসে। তার নিজের চিন্তাগুলো শব্দের মতো বাতাসে মিশে যাচ্ছে। মনের গভীরে কোথাও একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। তখনই আরসি জানে না, কিন্তু আকাশ জানে, একটা বোনকে ঠিক করে মানুষ করার জন্য আর একটা বোন ঠিক কেমন করে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। কেবল একটি মুখের হাসির জন্য পরদিন সকালে ঠিক সময় দোকানে পৌঁছে যায় সে। গিয়ে দেখে দোকানের ঝাঁপ খুলে ইতিমধ্যে কাজে লেগে পড়েছে শাহিনা আর রিমা। আরসি ঢুকতে শাহিনা ভুরু কুচকে তাকায়। আরসিকে চিন্তিত মনে হয়, তাই প্রশ্ন করে, কি হয়েছে, তোমায় খুব চিন্তিত লাগছে? আরসি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওই মানে রুহির জন্য একজন টিউশন টিচার খুঁজছি, কোথায় যে পাবো এখন। শাহিনার সঙ্গে সঙ্গে বলে, আরে আমার মেয়েকে একজন ম্যাডাম পড়ান, ভার্সিটির স্টুডেন্ট ঠিকই, কিন্তু অসাধারণ পড়ান, চাইলে তার সাথে কথা বলে দেখতে পারো। আরসির চোখে একটু আশার ঝিলিক দেখা যায়। তড়িঘড়ি করে বলে, নাম্বারটা আছে তোমার কাছে? হ্যাঁ, এই নাও। এই বলে শাহিনা ফোনটা হাতে ধরিয়ে দেয়। দেরি না করে আরসি তৎক্ষণাৎ সেই নাম্বারে কল করে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে এক মিষ্টি কণ্ঠ ভেসে আসে। কে বলছেন? আরসি ভালোভাবে উত্তর দিয়ে বলে, আমি আরসি বলছি। আমার ছোট বোন 10ম শ্রেণীর ছাত্রী। ফিজিক্স আর ম্যাথ এই দুই বিষয়ে একজন টিচার দরকার, আপনি কি সময় দিতে পারবেন? নীলার একটু চিন্তায় পড়ে যায়, কারণ তার সময় নেই। তাই সে বলে, আসলে আমার অলরেডি ব্যাচ হয়ে গেছে, সময় বের করা মুশকিল হবে। তবে আমার এক বন্ধু আছে, ও খুব ভালো পড়ায়, আমি তার নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, আপনাকে কথা বলে দেখতে পারেন। আরসি ধন্যবাদ দিয়ে কল কেটে দেয়। তারপর পাঠানো নতুন নাম্বারটিতে ফোন করে। রিসিভ হতে ওপাশ থেকে এক স্পষ্ট আত্মবিশ্বাসী কণ্ঠ শোনা যায়। সে আগেই বলে, জি আমাকে নীলা বলেছে, আমি পড়াতে পারবো, কবে থেকে যেতে হবে জানিয়ে দেবেন। আরসি হঠাৎ এক ভারমুক্তির অনুভূতি পায়। অবশেষে একটি চিন্তা দূর হলো, তাই তাড়াতাড়ি বলে, এই তো কাল থেকে আসুন না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের বাসা জলপট্টি রোডের বড় মসজিদের গলিতে, 11 নম্বর বাসা। না চিনল যে কাউকে বললেই দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে তাহলে। এই বলেই কলটা কেটে যায়। আরসি একরাশ ক্লান্তি নিয়ে এবার বড় এক নিঃশ্বাস ফেলে বলে উঠল, বড় একটা চিন্তা মাথা থেকে গেল। রুহির পড়াশোনা নিয়ে আর কোনো সমস্যা চাই না, যাই হোক এবার ভালোই ভালোই ওর পড়াশোনা চললেই হলো। শাহিনা আর রিমা আরসির দিকে তাকিয়ে মাথা নাড়ল। আরসির দিকে তাকিয়ে তাদের দুজনের চোখে প্রশংসায় মুগ্ধতা। এ মেয়েটা এক জীবন্ত উদাহরণ, একটা জীবন যেখানে প্রতিনিয়ত ঝড় এসেছে, অথচ কখনো সেই ঝড়ের আঘাতে নিজেকে ভেঙে পড়তে দেয়নি। তারা অবাক হয় কিভাবে এই মেয়ে প্রতিদিন যুদ্ধ করে চলে।
সংসারের বোঝা, দোকানের কাজ, ছোট বোনের দায়িত্ব সব কিছু সামলেও মুখে কোনো অভিযোগ নেই, দুঃখের ছায়াটুকু নেই, যেন নিজেকে ভুলে গিয়ে বেঁচে থাকে শুধুই আপনজনদের জন্য। তারা দুজনেই মনে মনে ভাবে, এভাবে আর কতদিন চলবে, নিজের জন্য সময় কবে হবে মেটার। বিকেলে নরম আলোয় মসজিদ রোডের ভেতরের সরু গলি দিয়ে হেঁটে আসে ঋতীপ। গলিটার একদিকে পুরনো লোহার রেলিং, অন্যদিকে ধসে পড়া দেয়ালে শিউলি ফুলের গাছ। একসময় সে পৌঁছে যায় কাঙ্ক্ষিত ঠিকানায়, বাড়ি নাম্বার 11, বড় মসজিদের গলি। চোখে মুখে কিছুটা বিস্ময় আর সংশয় নিয়ে সে কলিং বেল বাজায়। কয়েক মুহূর্ত পর দরজা খুলে যায় আর সামনে দাঁড়িয়ে থাকা নারীটিকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। আরসি নিজেও অবাক, চোখে পড়ে পরিচিত মুখটা, তাই একটু দ্বিধা ভরা স্বরে বলে ওঠে, আপনি তাহলে ওই স্যার? ঋতীপ চোখ নিচু করে বলে, আমি সত্যি জানতাম না আপনার বোনকে পড়ানোর কথা বলা হয়েছে। আপনি যদি অস্বস্তি বোধ করেন আমি পড়াবো না, সমস্যা নেই। আরসি তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে ওঠে, না না, কি বলছেন, এই মুহূর্তে আমাদের একজন শিক্ষকের খুব প্রয়োজন, আপনি প্লিজ ওকে পড়ান। ডান পাশের ঘরে চলে যান, ও ওখানে আছে। ঋতীপ নীরবে মাথা নাড়িয়ে বাড়ির ভেতরে পা রাখে, আর ঠিক তখনই ঘর থেকে রুহি বেরিয়ে আসে। দরজার কাছে এসে মুখে একটু বিরক্তি ভাব নিয়ে বলে ওঠে, আপু আমার কলমটা এ। কথাটা শেষ হওয়ার আগে হঠাৎ দুজনের কপাল ঠুকে যায়। ঋতীভের কিছু না হলেও রুহি একটু ব্যথা পায়। ঋতীভ প্রথমবারের মতো দেখে ফুলো ফুলো গাল বিশিষ্ট গোলাপি কামিজ পরিহিত মায়াবী মেয়েটিকে। রুহি কপাল চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে, চোখ মুখ কুঁচকে কপালে হাত দিয়ে বলে, অস, কোন সার আমায় গুঁতো দিল রে, কার শিং এত শক্ত? ঋতীভ হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকে। প্রথমেই এমন পরিস্থিতির জন্য সে প্রস্তুত ছিল না। তারপর কণ্ঠে সামান্য কঠিনতা এনে বলে, তোমার ছাড় আমি সার না। রুহি চোখ খুলে সামনে তাকায়, চোখে পড়ে এক সুদর্শন সাদা শার্ট পরা তরুণের দিকে। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখটা গম্ভীর। রুহি কেমন যেন লজ্জা পেয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। ঋতীপ ভুরু উঁচু করে প্রশ্ন করে, বেশি ব্যথা পেয়েছ? না না, আমি তো অনেক স্ট্রং স্যার, এসব কিছু না, হে হে হে। এ বলে রুহি হাসলো অদ্ভুতভাবে। আজ নিজের হাসি নিজের কাছে অচেনা ঠেকছে তার। ঋতীপ একটু বিরক্ত সুরে বলে, তা তো দেখতে পাচ্ছি, এখন টেবিলে বসো। রুহি মাথা নিচু করে টেবিলে গিয়ে বসে। ঋতীপ নিজেও চেয়ারে বসে বই খুলে কিছু অঙ্ক বুঝিয়ে দেয়। সেরকম কিছু অনুশীলন দেখিয়ে দিয়ে বলে, এই অঙ্কগুলো করো, কিছু বুঝতে না পারলে বলো। রুহি অঙ্কে মন দিতে চেষ্টা করে, কিন্তু মাঝে মাঝে চুপি সারে চোখ তুলে দেখে ছেলেটিকে। অচেনা এক কৌতূহল ঘিরে ধরে তাকে, যদিও ঋতীপ তা লক্ষ্য করেনি। একসময় রুহি কণ্ঠে কৌতূহল নিয়ে বলে, স্যার একটা কথা জিজ্ঞেস করব? বলো, এই বলে ঋতীপ মাথা নাড়ায়। আপনি সত্যি আমার স্যার? ঋতীপ এবার একটু অবাক হয়ে ভুরু কুঁচকে তাকায়। মানে? রুহি সরলভাবে বলে, আসলে আমি ভেবেছিলাম কোনো পেট মোটা টাকলা মাস্টার মশাই আমাকে পড়াতে আসবে, আপনি তো একেবারে উল্টো। এ বলেই সে ফিক করে হেসে দেয়। ঋতীপ ঠোঁট কামড়ে হালকা বিরক্ত স্বরে বলে, বেশি কথা বলা আমার পছন্দ না, চুপচাপ অঙ্কগুলো সমাধান করে ফেলো। আচ্ছা, লাস্ট একটাই কথা বলবো। হ্যাঁ, আপনি আমার নাম জিজ্ঞেস করলেন না কেন? প্রথম দিনের নাম না জানলে পরে কি বলে বকাঝকা করবেন? ঋতীপ দীর্ঘশ্বাস ফেলল। বুঝলো মেয়েটা মিশুক, প্লাস কথা বলতে বেশ পছন্দ করে, যা ঋতীভের একেবারেই অপছন্দ। তবু ধৈর্য সহকারে বলল, নাম কি? রুহি স্বভাবসুলভ মুচকি হেসে বলল, রুহানিকা রুহি, তবে সবাই আমাকে রুহি বলেই ডাকে। ঋতীভ এবার হাতের ইশারায় বই দেখালে, আর একটাও কথা না বলে রুহি মাথায় নিচু করে বসে অঙ্ক করতে থাকে। সে বেশ উদ্যমতা নিয়ে পড়তেও শুরু করে। না পড়লে যদি তার আপুর কাছে নালিশ করে, থাক, আর দুষ্টুমির দরকার নেই তার। চৌধুরী বাড়ি আজ অদ্ভুত রকমের শান্ত। এমনটা সচরাচর দেখা যায় না। সকাল সন্ধ্যা কাজের লোকেদের হাঁকডাক, গেটের শব্দ, রান্নাঘরের হাঁড়ি চচ্চর সব হঠাৎ থেমে গেছে, কারণ আজ ঝামেলা, টিম অনুপস্থিত। যারা সারাদিন বাড়িটা মাথায় করে তুলে রাখে, হাসি ঠাট্টা নিয়ে বাড়িকে মাতিয়ে রাখে, তারাই অনুপস্থিত। রিহানও এখন অফিসে, তাই নিস্তব্ধতা যেন একটু বেশি মনে হলো।
বিকেল গড়িয়ে আসছে, সূর্য খানিকটা হেলে পড়েছে। ঠিক তখনই কলিং বেলের শব্দে ঘরের নীরবতা খানিকটা ভাঙল। অর্পি আর দিশা কলেজ থেকে ফিরেছে। দিশা গেট দিয়ে ঢুকে উৎসাহ নিয়ে বলে উঠল, বড় মা, আমরা চলে এসেছি। কিন্তু পাশে থাকা অর্পি কোনো শব্দ না করে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। মুখ গম্ভীর হয়ে আছে, চোখে ক্লান্তিভাব। দিশার আচরণে প্রাণচঞ্চলতা থাকলেও অর্পির চুপচাপ চলে যাওয়ার কারো চোখ এড়ালো না। সীমা সোফায় বসে দিশাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওর, এভাবে চুপচাপ চলে গেল কেন রে? দিশা একটু কাঁধ ঝাঁকিয়ে বলে, মুড অফ বড় মা, বিশেষ কিছু না, ও ঠিক হয়ে যাবে ঘুমিয়ে নিলে। বলে একটা হালকা হাসি টেনে নেয় সে। সীমা হালকা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই এখনকার ছেলেমেয়েদের বুঝি না, মিনিটে মিনিটে মুড অফ হয়, আবার হঠাৎ তো ঠিক হয়ে যায়। রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যন্ত্র হয়ে গেছে, কারণ সারাদিন ফোন নিয়েই থাকে। পেছনের কোণার আরামদায়ক সোফায় বসে আছে মাহফুজা বেগম, পান চিবোচ্ছেন। হাতে রূপার পানদান, ঠোঁটে লালচে রং। তিনি পান মুখে রেখে গলায় টান টান স্বরে বলে উঠলেন, বড় দাদু ভাই কখন ফিরবে? আজ কিন্তু তার সাথে আমার একটা হেস্তনেস্ত হবে বিয়ে নিয়ে, বিয়ে তাকে করতে হবে। আরিয়ান ঠিক তখনই দোতলা থেকে নিচে নেমে এসে কথাটা শুনে হাসতে থাকে। মাথায় শয়তানি চাপতেই দুষ্টুমি করে বলল, কি বললে দাদি? আমি আমার কানকেও বিশ্বাস করতে পারছি না। শেষ পর্যন্ত তুমি কিনা আমাদের বড় ভাইকে বিয়ে করতে চাইছ? সি সি সি। মাহফুজা পান জীবনও থামিয়ে এক ঝাড়ি হেসে বলল, চুপ করছে আমরা, আমি এই মাসের মধ্যেই নাত বউ চাই বাড়িতে। এই বাড়ির এখন যে অবস্থা, একটা বউ না এলে চলবে না। সীমা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, দেখুন আম্মা, আপনি যদি কিছু করতে পারেন তাহলে তো মুশকিল নেই, আর আপনাকে না করতে পারবে না। মাহফুজাও বললেন, বুড়ো বয়সেও শান্তি নেই রে মা, সব আমাকেই করতে হয়। এখন তো ছেলেরা বিয়ে করে এনে জানায় বিয়ে করেছি, আমার দাদুভাই সে হিসেবে বেশ ভালো। কথা বলতে বলতে যেন নিজেই নিজের উপরে বিরক্ত হলেন। এরপর আবার গলা চড়িয়ে চিৎকার করে বললেন, বলি ও চম্পা, আর একটা পান এনে দে তো। চম্পা পাশের ঘর থেকে উত্তর দেয়, আনছি দাদি, দিচ্ছি এখনই। ঘর আবার আগের মতোই প্রাণ ফিরে পাচ্ছে। হাসি ঠাট্টা ব্যঙ্গ আর ভালোবাসায় মির্জাবাড়ির এইটাই তো আসল চেহারা। তবে এইসবের মাঝেও উপরে এক কোণার ঘরে বসে আছে অর্পি, চুপচাপ নিঃশব্দ হয়ে আছে। তার মুড অফ হওয়ার পেছনে কী কারণ সেটা কেউ জানে না, কিন্তু দিশা জানে। মেয়েটার মন হয়তো আজ একটু বেশি ভারী। আর নিচে মাহফুজা বেগমের পান মুখে নেয়ার সাথে সাথে বাড়ির আকাশে যেন আবার এক পুরনো দিনের রং ছড়িয়ে পড়েছে। যেখানে ভালোবাসা মানে ছিল শাসন, আর কড়া কথা মানে ছিল গভীরতর মমতা। সন্ধ্যার পর বাড়ির চারপাশে তখন এক ধরনের কোমল নিস্তব্ধতা। বাইরে সন্ধ্যার হালকা শীতল হাওয়া জানালার পর্দা নাড়াচ্ছে। দোতলার বসার ঘরে টিমটিমে আলো জ্বলছে। ঘরের মাঝখানে বসে আছেন মাহফুজা বেগম, হাতে সচরাচরের মতো লালচে রঙের পান, পাশে রূপার পানদান, আর চিরচেনা স্নেহময় মুখে একটি প্রশান্তের ছায়া। সে এখন সুপরিগুলো কেটে রাখছে। এই সময় গেটের বাইরে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। মিনিট দুয়েক পর বাড়িতে এলো রিহান। অফিসের ধুলো মলিনতা শরীর জুড়ে থাকলেও চোখে মুখে ক্লান্তির চেয়ে দাদিকে দেখার প্রশান্তিতে যেন চোখের শান্তি দূর হয়ে গেল। একটু হেসে এসে দাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ে রিহান। বলে, চুলটা একটু টেনে দাও তো ডার্লিং, মাথা ব্যথা করছে খুব। মাহফুজা বেগম মুচকে হাসলেন, তারপর খুব যত্ন করে রিহানের সিল্কি চুলে আঙুল চালিয়ে দেন। মাথার মাছ বরাবর টেনে দিতে দিতে মাঝে মধ্যে কপালটাও টিপে দেন। তাতে যে শুধু আদর নয়, আসছে এক প্রশান্তি। কয়েক মিনিট পর রিহান চোখ বন্ধ করে বলে, উফ দাদি, তোমার হাতে কি যেন আছে, জাদু নাকি? ব্যথা একেবারে উড়ে গেল। পেছন থেকে হঠাৎ এক কাঁদো কণ্ঠ শোনা যায়, দাদি, আমার মাথায় আবার এত তেল মেখে দিয়েছ, চিপচিপ করছে একদম। একটু বলে দিশে একরাশ বিরক্তি নিয়ে নিজের মাথার চুল দুহাত দিয়ে নাড়াতে থাকে। রিহান এসব দেখে হেসে গড়াগড়ি খায়, বলেই ফেলে টিপ্পনি মেরে, বেশ হয়েছে, আমার পেছনে লাগতে এসেছিলি নে, এবার তোকে সিরিয়াসলি পেতনি লাগছে। দিশা চোখ রাঙিয়ে বলে, তুমি চুপ করো ভাইয়া, তুমি বরং আমার পেছনে লাগো সব সময়। রিহান ভুরু কুচকে বলে, আচ্ছা বাকিরা কই, অর্পি কোথায়?
দিশা হালকা গলায় উত্তর দেয়, ঘুমিয়েছে। কাল রাত জেগে বইয়ে মুখ গুজে বসেছিল, তাই আজ একটু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। রিহান মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে নিচে আসি। কথা শেষ করে রিহান সিঁড়ির দিকে এগিয়ে যায়। ঘড়ির কাঁটা তখন ঠিক 9টা সুই সুই। বাইরের গেট আবার একবার খুলে যায়। গাড়ি থেকে নেমে আসে রিভান, চোখে সারাদিনের ক্লান্তির ছাপ। পাশে হাঁটছে তার বন্ধু সীমান্ত। সীমান্ত নিজেও আজ কোনো শব্দ ছাড়া নিজের ঘরে চলে যায়। দরজায় পা দিয়ে শুনে দাদির গলা, দাদু ভাই ফ্রেশ হয়ে নিচে আয়, কথা আছে। রিভান নিজের জুতোর ফিতেটা খুলতে খুলতে বলে, আচ্ছা দাদি, আসছি। দাদি তখন পানদানে হাত রেখে একরাশ ভাবনায় ডোবে, মুখে স্নেহ মমতার ছাপ, কিন্তু চোখে জমে আছে কিছু গুরুত্বপূর্ণ কথা, যা হয়তো আজ বলতেই হবে। চৌধুরী বাড়ি আর এক সন্ধ্যার গল্পের দিকে এগিয়ে যাচ্ছে। আজকেই মাহফুজা তার সর্বোচ্চ দিয়ে নাতিকে বোঝাবেন। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে রাত 9:30টার দিকে ঘরের এক কোণে বসে আছেন মাহফুজা বেগম। তার মুখে চিরচেনা এক প্রশান্তির রেখা। সামনে এসে ফ্রেশ হয়ে বসে রিভান, হাতে 1 কাপ ধোয়া ওঠা চা, যা সীমা সদ্য হাতে দিয়ে গেছে। চায়ের কাপটা নামিয়ে ফেলে মাহফুজা হঠাৎই গম্ভীর গলায় বলে উঠলেন, দাদু ভাই। একটু থেমে নিয়ে চোখ সরাসরি রিভানের চোখে রেখে বলল, আমি যা চেয়েছি সব কিছু তুই দিয়েছিস। আজ আমি কেবল একটাই জিনিস চাইছি, আমার নাত বউ। রিভান অবাক হয় না, এ তো প্রতিদিনের কাজ সবার, তাকে রাজি করানো। তবে চোখের পাতা কাঁপে একটু, ঠোঁটে একরকম হাসি ফুটে ওঠে, তবুও চুপচাপ বসে থাকে, মাথা নাড়িয়ে পরবর্তী কথা শুনতে চায়। মাহফুজা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলেন, আমার আর তোর দাদার বয়স যে বেড়ে যাচ্ছে রে দাদু ভাই, আজ আসছি কাল নাও থাকতে পারি। এই চোখ জোড়া কেবল চায় একবার তোকে সেজে গুজে বিয়ের পিড়িতে বসতে দেখতে, আর কিছু না। সবার বিয়ে দেখতে পারবো কিনা জানি না, তবে বড় নাতিরটা দেখে যেতে চাই। রিভান এবার গম্ভীর গলায় বলে ওঠে, এসব কথা বলো না তো দাদি, তোর মুখে এমন কথা মানায় না, আর যেন এমন কথা না শুনি। এক মুহূর্ত সব চুপ, তারপর দাদির গলা নরম হয়ে আসে। মাহফুজা আবার বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোর কাছে কেবল একটাই দাবি, আমাকে আমার নাত বউ এনে দে। তাকে এনে দিলে এই মুখ দিয়ে আর কিচ্ছুটি বেরোবে না, দেখে নিস আমি আর কিছু চাইব না। রিভান কাঁধ ঝাঁকে আস্তে করে বলে, ঠিক আছে, তুমি সম্বন্ধ পাঠাও আরসির বাড়িতে। মাহফুজা বেগম এবার তার স্নিগ্ধ কাঁপা কাঁপা হাত দুটি রিভানের মুখে রাখেন। 2 গাল চেপে ধরে এমনভাবে তাকান, জীবনের শেষ আশা এই ছেলেটির ভেতরেই গেঁথে রেখেছেন। গভীর কণ্ঠে বললেন, তুই ওই মেয়েকে খুব ভালোবাসিস তাই না রে দাদু ভাই? রিভান চোখ সরিয়ে নেয় না, এক নিঃশ্বাসে বলে ফেলে, ভালোবাসি, নিজের চেয়েও বেশি। এই কথা একটু দ্বিধা নেই, একটু লজ্জা নেই, শুধু গভীর একটা মমতা আর অদ্ভুত কষ্টের ছাপ খেলে যায় চোখে। মাহফুজা বেগম এবার হেসে ওঠেন, একটা মায়া ভরা আত্মতৃপ্তির হাসি দেন, বলে, বুঝেছি সব, কাল আমি নিজেই যাব, বুঝলি? দেখে আসবো সেই মেয়েকে যার প্রেমে পড়ে আমার দাদু ভাই এতখানি বদলে গেছে। রিভান ঠোঁটের কোণে এক মুচকি হাসি এনে বলে, ঠিক আছে দাদি, যেও, কিন্তু সাবধানে, তাকে আবার উল্টাপাল্টা কিছু বলো না, ভয় লাগে তোমাকে আমার। দাদি চোখ টিপে বলে ওঠেন, আমার মতো ভালো মানুষ এই দুনিয়ায় পাবি? আমি তো শুধু কথাই বলবো, যাতে রাজি হয়ে যায়। পেছন থেকে রিহান হেসে বলে, তোমাকে বড় ভাইয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না ডার্লিং। দেখা যাবে তুমি ভাবির মাথায় বন্দুক ধরে বলবে, কিরে বিয়ে করবি না আমার নাতিকে? এই কথা শুনে বাড়ির সবাই এক দফা হেসে উঠলেন, কারণ রিহানের কথাটা একদমই ফেলে দেওয়ার মতো না। এই সাংঘাতিক মহিলা যা কিছু করতে পারে। আকাশে তখন হালকা মেঘের আনাগোনা, বাতাসে এক ধরনের শুষ্কতা বিরাজ করছে, প্রকৃতিও থমকে আছে। মাহফুজা বেগম আরসির বাসায় রওনা দিয়েছেন কিছুক্ষণ হলো। সেই পুরনো গলি ধরে মাহফুজা ধীর পায়ে হাঁটছেন, হাতে একটা ছোট ব্যাগ, মুখে নীরব সংকল্পবদ্ধ এবং দৃঢ়তা, যা রাজি করিয়েই আসবে। অবশেষে আরসির বাড়ির সামনে এসে দাঁড়ালেন তিনি। দরজায় নক করতে আরসি নিজেই দরজা খুলে দিল, চোখে বিস্ময়, মুখে কৌতূহল ভাব। এই অসময়ে এই বৃদ্ধা নারীকে আরসি মুখে বলল, আপনি? নাম বললেও আমাকে তুমি চিনবে না, তবে আমার নাতির নামে আমায় সবাই চেনে, আমি রিভানের দাদি। এরপর একটু থেমে আবার বললেন, তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। আরসি কিছু না ভেবে ভেতরে আসার কথা বলে, তারপর তাকে একটা চেয়ারে বসতে দিল, নিজে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল।
মাহফুজা বেগম চারপাশটা একটু দেখে নিয়ে হালকা হাসলেন। শুরুতে বলল, তা বলো মেয়ে, আমার দাদুভাইকে বিয়ে করবে কবে? আরসি নিরুত্তর দেখে সহজভাবে তিনি হেসে বলেন, আমি অত পেছিয়ে কথা বলতে জানি না বাপু, তাই সোজা করে জিজ্ঞেস করছি। আরসি একটু চমকালো না, সে বোধহয় প্রস্তুত ছিল এমন পরিস্থিতির জন্য। আরসি বলে, আপনার দাদুভাইকে। এই বলে আর কিছু বলতে পারে না আরসি, কথা আটকে যায়। এক টুকরো দীর্ঘশ্বাস নিয়ে মাথা আবার নিচু করে নেয় সে। মাহফুজা বেগম কিছুক্ষণ চুপচাপ মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকেন। এই মেয়েটি সাধারণ, পরনে একটি সাদা ছাপা শাড়ি, মুখে কোনো সাজসজ্জা নেই, চোখ দুটো নিস্তেজ, তবু কোথাও এক অপার মায়া লুকিয়ে আছে। তা দাদুভাইয়ের পছন্দ যে অমূল্য রত্ন তা তিনি বুঝলেন, কিন্তু তার চোখে মুখে যে ক্লান্তি আর জমানো যন্ত্রণা ছিল তা তাকে ছুঁয়ে গেল। মাহফুজা বেগম বললেন, তা মেয়ে বিয়েতে রাজি না হওয়ার কারণ দাদুভাইয়ের উপর ভরসা নেই? আপনি কি আমার সম্পর্কে পুরোটা জানেন দাদি? উনি কি বলেছেন? আর আপনি বলুন, তার মতো প্রাপ্তবয়স্ক মানুষের এমন পাগলামি মানায়? আবেগহীন স্বরে কথাটা বলে আবারও মাথা নিচু করে নেয় আরসি। এভাবে নিজের সব কিছু ঢেকে রাখার অভ্যাস তার বহু পুরনো। মাহফুজা বেগম বললেন, হ্যাঁ মা, দাদুভাই সব বলেছে, কিন্তু বিশ্বাস করো আমি মানুষ পুরনো যুগের হলেও আমার মনে এসব বাছবিচার নেই। আমার দাদুভাইয়ের সুখ মানে আমার খুশি, আর সে যে তোমায় বড্ড ভালোবাসে মেয়ে, সেটা কি তুমি এতদিনও বুঝে উঠতে পারোনি? আর আমার দাদুভাই প্রাপ্তবয়স্ক বলেই আমরা সবাই রাজি, কারণ তার ভালো মন্দ কিন্তু সে বোঝে। আরসি মাথা উঁচু করে চোখ তুলে দাদির দিকে তাকে বলে, ভালোবাসা এই শব্দটাকে চেনার সময় পাইনি আমি, এটা যে কেমন হয়। কিন্তু জানেন দাদি, বোঝা হওয়ার আগেই ঝরে গিয়েছিলাম। আমি একটা ভয়ঙ্কর জীবনের ভিতর দিয়ে হেঁটে এসেছি, এখন কেবল ধ্বংসাবশেষ বুকে নিয়ে বেঁচে আছি। আরসির কণ্ঠে কোনো উচ্চ স্বর নেই, কিন্তু চোখের কোণে জমা অশ্রুর ভার তার প্রতিটা শব্দকে ভারী করে তুলছে। সে আবার বলে, আমি ভয় পাই দাদি। এই বিয়ে নামক শব্দটা এখন আমার কাছে একটা দুঃস্বপ্ন। প্রতিটা রাতে ঘুম ভাঙে আতঙ্কে, ফিরে ফিরে আসে সেই পুরনো দিনের মুখগুলো, দাগ, কান্নার আওয়াজ। আপনি কি পারবেন সব ভুলে যেতে? রিভান কি পারবে? আমি চাই না আর কোনো সম্পর্কে জড়াতে, আমি কেবল একটুখানি শান্তি চাই। আর তাছাড়া আমার হৃদয় এখন নিঃশেষ দাদি। মাহফুজা বেগম চুপ করে যান, চোখে ভিজে এলো তার। সে সব বুঝে বলেন, আমি বুঝতে পারছি, সত্যি বুঝতে পারছি, তুমি যে ভয় পাও সেটা অমূলক নয়। তোর মতো মেয়েরা প্রতিদিন সব সয়ে যাচ্ছে, আমি বৃদ্ধ হতে পারি, তবে অনুভবগুলো এখনও জীবিত। কিন্তু একটা কথা বলি মা, কখনো যদি মনে হয় কেউ সত্যি তোমার পাশে দাঁড়াতে চায়, তবে তাকে দূরে ঠেলে দিও না। প্রত্যেকটা মানুষ এক নয়, তেমনি ভালোবাসাও এক না। আরসি আর কোনো কথা বলেনি, সে বরাবরের মধ্যে মাথা নিচু করে বসে থাকলো। মাহফুজা বেগম বললেন, রিভানকে আমার থেকে ভালো কেউ চেনে না, সে তোমাকে যে করে হোক পেয়েই ছাড়বে। সে তোমার জন্য অপেক্ষা করেছে, কারণ সে তোমায় ভালোবাসে। আর দাদুভাই শুধু তোমায় ভালোবাসে না, তোমার ভয়গুলোকে, ক্ষতগুলোকেও ভালোবাসে। আর আমি তো তোমায় জোর করতে পারবো না, সিদ্ধান্ত তোমার, ভালো বুঝেই নেবে, আর কিছুই বলার নেই। আরসি এবারও চুপ করে বসে রইল, ওর চোখের পাতা দুটো ভিজে উঠেছে নিঃশব্দে। বাইরে মেঘগুলো যেন একটু একটু করে সরে যাচ্ছে, হয়তো আলোর দেখা পাওয়া যাবে। আরসির মা তখন বিছানায় আধশোয়া হয়ে ক্লান্ত শরীরে চোখ বুজে কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন। কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না। বয়সের ভার, ক্লান্তি আর নিঃসঙ্গতার চাপে গা অসুস্থতার ছায়ায় ঢেকে গেছে। সে জানতো না বাড়িতে কেউ এসেছে। আরসি তার মায়ের শরীর ভালো না দেখে আর ডাকেনি। তবে আরসির মা বাইরে একটু কথাবার্তার আওয়াজ পায়। কী হয়েছে জানতে আস্তে আস্তে উঠে বসলেন তিনি। গায়ে একটা শাল জড়িয়ে বাইরে এসে দেখলেন এক অপরিচিত মুখ। তবে চোখ দুটো যেন চেনা চেনা লাগে। মাহফুজা বেগম কোমল হাসি দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। আরসির মা সৌজন্য জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারলাম না ঠিক, আপনি? মাহফুজা বেগম বললেন, আমি মাহফুজা বেগম। আপনি হয়তো চিনবেন না, তবে আমি অনেক দিন ধরে আপনাদের পরিবারের খোঁজ খবর রাখছি। আরসি ততক্ষণে নিজের ঘরে চলে যায়। আরসির মা একটি চেয়ারের নিচে বসে ধীরে ধীরে কথা প্রবেশ করলেন। মাহফুজা বেগম বললেন, দেখুন, আমি খুব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি। আমি আমার বড় নাতির জন্য আপনার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এই নিয়েই কথা হচ্ছিল আমাদের মধ্যে।
আরসির মা কিছুটা বিস্মিত হলেও ভদ্রতা বজায় রেখে চুপচাপ শুনছিলেন। তিনি গভীরভাবে একটুখানি নিঃশ্বাস ফেললেন, তারপর শান্ত গলায় বললেন, আমি তো ওকে কোনো কিছুতে জোর করতে পারি না, কিন্তু আপনাকে মিথ্যে বলবো না। আমি চাই ওর নিজের মতো করে আবার একটা নতুন জীবন গড়ুক, সংসার গুছিয়ে নিক। আমি তো আর সারা জীবন থাকবো না, এটাই জীবনের নিয়ম। মাহফুজা বেগম মাথা নুয়ে সম্মতি জানালেন, বললেন, আমি বুঝি আপনার মন কি বলে। আমার বড় নাতির সম্পর্কে আপনি নিশ্চয়ই কিছু শুনেছেন। ডাক্তার রিভান চৌধুরী শহরের একজন স্বনামধন্য সার্জন, হৃদয়বান, রুচিশীল আর দায়িত্বশীল একজন পুরুষ। বয়সে আপনার মেয়ের তুলনায় খানিকটা বড় বটে, তবে সেটা কখনোই কোনো অন্তরায় হবে না, বরং আপনার মেয়েটাকে ঠিকভাবে আগলে রাখতে পারবে, আমি আশাবাদী। আপনার কি মত বলবেন? আরসির মা তখন নরম গলায় বললেন, আমার মত আছে। চৌধুরী পরিবারের সবাইকে কে না চেনে। আরসির সঙ্গে ধীরে ধীরে কথা বলবো, আমার জন্য হলেও ও রাজি হবে বিয়েতে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই কথাই শুনে যেন কিছুটা আশার আলো দেখলেন মাহফুজা বেগম। শাড়ির আঁচলটা একবার গুছিয়ে নিয়ে সম্মান ও কৃতজ্ঞতায় মাথা নিচু করে বললেন, আপনার উপর ভরসা রাখলাম, সময় নিয়ে কথা বলবেন, তাড়াহুড়োর কিছু নেই। আপনি বসুন, আমি কিছু নিয়ে আসছি, খালি মুখে যেতে দেব না। মুস্কি হেসে সম্মতি জানালেন মাহফুজা বেগম। আরসির মা মিষ্টি আনতে গেলেন, মনে মনে নিজেও তৃপ্ত পাচ্ছে তৃপ্তি। আরসিকে ভালো জীবন দিয়ে যেতে পারলে মরেও তার শান্তি, কারণ তাদের জন্য আজ আরসির এই দশা। এদিকে স্কুলের ঘন্টা পড়ে যাওয়ায় খানিক পরে বিকেলে ঝিমধরা আলো আর গেটের কড়ায় একটা শব্দ হলো আরসিদের বাড়িতে। বেশ কিছুক্ষণ ধরে শব্দ করছিল রুহি, যতক্ষণ কেউ না খোলে। এটা তার নিত্য দিনের অভ্যাস। আরসি জানলা থেকে বলে দরজা খোলায় চলে আসতে। এবার রুহি জিভে কামড় দেওয়াল, ইসরে আমি তো দেখিনি যে দরজা খোলা। রুহি এবার হেলে দুলে বাড়িতে প্রবেশ করে। রুহির মুখে একটা ললিপপ, কাঁধে নেমে পড়া দুটি চুলের গোছা, বেনি করে রাখা চোখে দুষ্টুমির উজ্জ্বলতা নিয়ে বাড়ির চৌকাঠ পেরোলো রুহি। কাঁধের ব্যাগটা এসেই ছুড়ে দিল এক চেয়ারে আর নিজে গড়িয়ে পড়ল পাশেরটায়, গায়ে দিল ক্লান্ত শরীরটা। মাহফুজা বেগম তখন ভেতরের সোফায় বসে, তার সামনে রাখা ট্রের ভেতর আধ ভাঙা বিস্কুট, মিষ্টি আর এক কাপ ঠান্ডা হয়ে আসা চায়ের পাত্র। মেয়েটিকে দেখে এক মুহূর্তের জন্য চোখ স্থির হয়ে গেল তার। এতটুকু মেয়ের মধ্যে এমন উচ্ছ্বসিত প্রাণ, এমন আনন্দ দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় তার। রুহি যে আরসির বোন তা চিনতে কষ্ট হলো না মাহফুজার। রুহির চোখ তখন পড়ে মাহফুজা বেগমের দিকে। একজন অচেনা আগন্তুককে দেখেও তার মধ্যে কোনো জড়তা নেই, বরং ললিপপটা একদিকে সরিয়ে সে মিষ্টি করে বলেই ফেলো, ভালো আছো দাদি? হঠাৎ এমন প্রশ্নে মাহফুজা বেগম একটু চমকে উঠলেন, অবাক হলেন। না চেনা এত সুন্দরভাবে সম্বোধন। মায়াময় চোখে তাকিয়ে একটুখানি মাথা নাড়লেন আর বললেন, সে ভালো আছে। রুহি তখন মুখ কুঁচকে হাসি, বাহ, তুমি এই বয়সে এসে একদম গ্লো করছো। স্কিন কেয়ার কোনটা ব্যবহার করো গো? তারপর চোখ গোল করে আবার জিজ্ঞেস করলো, তুমি তো আমাদের বাড়িতে কখনো আসনি, আজ কি কোনো দরকার এসেছো দাদি? মাহফুজা বেগম হেসে বললেন, ওরে পাকনি বুড়ি, হ্যাঁ দরকারই এসেছি, তোমার আপুর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। রুহি যেন গায়ে বিদ্যুৎ খেলে যাওয়ার মতো লাফিয়ে উঠে বলল, ওয়াও, আপুর বিয়ে? তাহলে তো সেই মজা হবে, আমি তো পাত্রীপক্ষের লিডার হব। বলতে বলতে সে খুশিতে হাততালি দিতে শুরু করলো। চোখে মুখে আনন্দের দ্যুতি ঝিকিমিকি করে ফুটে উঠল। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠে এক নির্দেশনা এলো আরসির, বাজে কথা বন্ধ করে তুই ঘরে গিয়ে ফ্রেশ নে, তোর স্যারের আসার সময় হয়ে গেছে কিন্তু। রোহিত থতমত খেলো, সে তো ভুলেই গিয়েছিল। তাই এক লাফে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে চুপচাপ চলে গেল নিজের ঘরে, একটুও কথা না বাড়িয়ে। তার দস্যিপনায় সবাই অভ্যস্ত হতো, তবে পড়াশোনায় তার গাফিলতি নেই। অন্যদিকে কথাবার্তা চালিয়ে এগিয়ে চলে। চা শেষ, বিস্কুটও অর্ধেক, আলো মৃদু জ্বলছে। মাহফুজা বেগম তখন আরসির মায়ের দিকে তাকে বললেন, তাহলে সামনের মাসের প্রথম শুক্রবারটা ধরে রাখুন, আমরা তখনই সপরিবারে আমার নাতিকে নিয়ে আসব, আর বিয়েটা সেদিনই হবে ইনশাল্লাহ। এর কারণ আরসি বাধা দেয়নি কিছুতে, এটাকে সম্মতি জানিয়েছে আরসির মা। আরসি পুরো কথা শুনেও চুপচাপ বসেছিল, কিছু বলল না। বোঝা গেল না রাজি নাকি নয়। এরকম আত্মসমর্পণের ভাষা তার চোখে একরকম। যে মেয়ে একদিন সবটা দিয়ে নিজের সংসার গড়ে নিতে চেয়েছিল, তা ধূলিসাৎ হয়ে গেছিল দুঃস্বপ্নের মতো। সে নিজেকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। রিভানকে সে চেনে, তার ভালোবাসার সম্পর্ক জানে, অন্তত অচেনা নয় তার মানবিকতা। এমন একজন মানুষ, তা হয়তো তাকে ভরসা দিতে পারবে হয়তো।
মাহফুজা বেগম যখন উঠতে যাচ্ছিলেন ঠিক তখনই সামনে দিয়ে দরজা ঠেলে প্রবেশ করল বলিষ্ঠ শরীরের এক যুবক, পরিপাটি জামা, চোখে মুখে শান্ত সৌম্যভাব। মাহফুজা তাকে রীতিমতো অবাক হয়ে বললেন, তুই এখানে? ঋতিব ঋতিব বিনয়ের সাথে মাথায় নিচু করে মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ দাদি, আমি রুহিকে পড়ে প্রতিদিন বিকেলে আসি। তারপর কিছু না বলে সরাসরি চলে গেল রুহির ঘরে, যেন অপরিচিত। সন্ধ্যা নেমে এসেছে, ততক্ষণে মাহফুজা বেগম বেরিয়ে গেলেন। এইমাত্রই নিয়ে যাচ্ছেন শুভ সংবাদ। সন্ধ্যার আলো আরেকটু গাঢ় হলো, আকাশের রং বদলালো ধূসর হতে হতে লালচে। বাতাসে যেন একটুখানি স্নিগ্ধ আশ্বাস রইল, নতুন এক পর্বের সূচনায় সময়। নিজেকে গুছিয়ে নিচ্ছে আরসির চোখ তখন জানালার বাইরের দিকে, কিছু ভেবে চলেছে। সে ভাবছে বাধা দিল তো দিতে পারত, কিন্তু তার মনও কি সায় দিয়েছে এই বিয়েতে? তাকে তো জোর করেনি কেউ, তবু আজ নিজেকে বোঝাতে চাইল না কিছু, যা হচ্ছে হোক না। এদিকে ঋতিব চুপচাপ বসে পড়াচ্ছিল বরাবরের মতো। দেয়ালের ওপাশে এক মৃদু বাতাস জানালার পর্দাকে দুলিয়ে দিচ্ছিল। বিকেলের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছিল, ঘরটা ভর্তি ছিল শুধু বইয়ের পাতার শব্দে আর মাঝে মাঝে রুহির পড়ার ছন্দ। কিন্তু এই শান্ত পরিবেশে হঠাৎ বিস্ফোরণ ঘটালো। রুহির এক প্রশ্ন বলল, আপনি পাত্রপক্ষের কে হন? ঋতিব একবার মাথা তুলে চাইল মেয়েটার দিকে। রুহির চোখ দুটো গোল হয়ে গেছে, মনে হয় যেন সিরিয়াস কিছু জিজ্ঞাসাবাদ চলছে। ঋতিব ভুরু কুঁচকাতেই রুহি তড়িঘড়ি করে আবার বলে উঠল, না মানে দাদিকে আপনি চেনেন মনে তো হলো, তাই বললাম। পুরো কথা না শুনে ঋতিব কোনো আবেগ সারে বলল, আমি পাত্রের ছোট ভাই। কি? রুহির চোখ আরো বড় হয়ে গেল, সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে ভুরু কুঁচকে। ঋতিব বিরক্ত মুখে বলে উঠল, এভাবে চিল্লানোর কি আছে? রুহি দমে না গিয়ে বলে, আপনি কি সত্যি মানুষ? দুদিন ধরে আমাকে পড়াচ্ছেন, অথচ একটু বোঝা গেল না যে আপনি নিজেই বিয়ের ঘটনার সাথে জড়িত? যতটুকু বুঝেছি আপনি তো একবারই অনুভূতিহীন। আজ তো আমি পুরোপুরি নিশ্চিত আপনার ভাইয়ের বিয়ে, আর আপনি এমন শান্ত কিভাবে? আমি তো এখনই নাচানাচি শুরু করে দিয়েছি। একটু থেমে রুহি আবার বলতে শুরু করে, জানেন, আমার তো আপুর কথা ভেবে আনন্দে মন দুলছে। আজ থেকে আমি প্ল্যান শুরু করে দেব ভেবেছি, মেহেদি, গায়ে হলুদ এসবের। আর আপনাকে বলে কি লাভ? ফিলিংসলেস ম্যান। ঋতিব মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছ, আমার সত্যি কোনো আবেগ অনুভূতি নেই, এটা না রাখাই ভালো। রুহি ঠোঁট একটু বাঁকিয়ে বলল, সে যাই হোক, এখন থেকে কিন্তু আমাদের সম্পর্ক টিচার স্টুডেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই। ঋতিব এবার একটু রুহির দিকে তাকালো, না বুঝে প্রশ্ন করলো, মানে? রুহির চোখ চকচক করে উঠল, মানে এখন তো আমরা বেয়ান হয়ে গেলাম না? হে হে হে। এ কথা বলে রুহির চোখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক ছড়ালো। আসলে সে এ নিয়ে খুব মজা পাচ্ছে। ঋতিব তার সেই উচ্ছ্বাসে জল ঢেলে বলল, অনেক কথা বলেছে, এখন তোমার এই পক রেডিওটা বন্ধ করে চুপ করে পড়বে। এমনিতেই এই রেডিও বাজলে বন্ধ হতে চায় না। রুহি হালকা গলায় মুখ ফুলিয়ে বলল, আপনি কিন্তু আমাকে অপমান করলেন স্যার। ঋতিব এবার রুহির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ও রিয়েলি? তোমার মান সম্মান বোধ আছে, জানতাম না তো। রুহির মুখ গম্ভীর হয়ে গেল এবার, চোখে রাগ, ঠোঁটে অভিমান, আর গালে ফুলে ওঠা দুইটা ছোট পাহাড়। সে নিচু হয়ে বইয়ের পাতায় মুখ গুজে দিল। মনে মনে ঠিক করলে এই মানুষটার সাথে আর কখনো কথা বলবে না। সে ভাবছে, যা মনে চায় তাই করুক, আমি আপনাকে কাল থেকে পাত্তাই দেব না, কোনো কথাই বলবো না। নিজের মনে বকবক করতে করতে সে পড়ায় মন দিল। তবে সে জানে না, তার মন যা বলে সে তা রাখতে পারে না। ঋতিভ জেনে গেছে রুহির স্বভাব, জানে তার রাগগুলো ছোট পাখির মতো, দুম করে এসেই দুম করে উড়ে যায়। তাই সে আর কিছু না বলে চুপচাপ পড়াতে লাগলো। আজ অনেকক্ষণ ধরে পড়ল রুহি। আশ্চর্যজনকভাবে একটাও বাড়তি কথা বলল না, শুধু পৃষ্ঠা উল্টালো, মাঝে মাঝে মাথা নাড়লো, আর কলম দিয়ে বইয়ে দাগ দিয়ে চলল। যেগুলো ঋতিব গুরুত্বপূর্ণ বলেছে সেগুলো। ঋতিব একটু তাকিয়ে দেখলাম, এটা সত্যি পড়েছে, কথার জ্বর নেই, রাগ দুষ্টুমিও থেমে নেই। সে নিজেও আর কিছু বলল না। পড়ানো শেষে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার আগে দরজায় গা ঘেঁষে একটুখানি থেমে বলল, পড়াগুলো কমপ্লিট করে রাখবে, কাল এসে পড়া নেব। এই বলে ঋতিব বেরিয়ে গেল। রুহি পড়া শেষ করে উঠে দাঁড়ালো, চোখটা ধীরে ধীরে জানালার দিকে গেল, যেখানে কেউ অপলক তাকিয়ে রইল ঋতিবের পা ফেলে চলার দিকে। বুকের মধ্যে হঠাৎ করে কেমন এক যেন অনুভব করলো। সে জানে কাল বিকেলে আবার স্যারের সামনে পড়বে,
আবার কথা বলবে, কারণ রুহি এমনই, তার রাগ বৃষ্টি হয়ে ঝরে পড়ে, মনে এসব জমিয়ে রাখতে পারে না সে। সন্ধ্যা তখন নামতে শুরু করেছে ধীরে ধীরে। আকাশের রং গাঢ় নীল ছুঁয়ে হালকা মেঘের চাদর টেনে নিচ্ছে, আর বাতাসে মিশে আছে স্নিগ্ধ এক প্রশান্তি। ঠিক এমন সময় মাহফুজা বেগম নিজের সিমসাম বাড়ির দরজা ঠেলে ভেতরে পা রাখলেন। গেট পেরোনো মাত্রই বুক ভরে শ্বাস নিলেন তিনি। মনে হলো বহুদিনের এক দায়িত্ব যেন আজ হালকা হয়ে গেল। তবে বাড়ির ভেতর তখন একেবারে আলাদা দৃশ্য। ড্রয়িং রুমের মাঝখানে গোল হয়ে বসে আছে তার 4 নাতি নাতনি, রিহান, অর্পি, দিশা আর আরিয়ান। কারো হাতে কফির কাপ, কেউ মোবাইলে গান বাজিয়ে রেখেছে। অর্পি আর দিশা গল্পের আসর বসিয়েছে। দাদুকে দরজার কাছে দেখে প্রথমে রিহান মুখ তুলে বলে উঠল, তো বলো ডার্লিং, ভাবি কি রাজি হলো? তার কণ্ঠে ছিল এক ধরনের উৎসুক খুনসুটি, যেটা কেবল ঘরের সবচেয়ে ভালোবাসার মানুষকে বলা যায়। মাহফুজা বেগম হাঁটতে হাঁটতে সোফায় বসে শাড়ির আঁচল সামলে মুচকি এসে বললেন, যেখানে আমি গিয়েছি সেখানে কাজ অসম্পূর্ণ থাকবে তা কি করে হয়? শুধু রাজি করে আসিনি, বিয়ের তারিখও ঠিক করে এসেছি। কি? একসঙ্গে বলে উঠল সবাই। চোখগুলো গোল হয়ে গেল বিস্ময়ে। আরিয়ান চেয়ারে উঠে বসে পড়ে বলল, দাদি কবে গো, বলো না জলদি। মাহফুজা ঠোঁটে হাসি টেনে একটু নাটকীয় ভঙ্গিতে বললেন, সামনের মাসের প্রথম শুক্রবারেই বলে এসেছি। ঘরে মুহূর্তেই যেন ঝড় বয়ে গেল। দিশা মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, এই এত তাড়াতাড়ি, মাত্র কদিন বাকি, হাতে তো একদমই সময় নেই দাদি। অর্পি তখন ক্যালেন্ডার হাতে নিয়ে হিসেব কষতে বসে। তার চোখে অদ্ভুত এক শিশুসুলভ পরিকল্পনার দীপ্তি। বলল, এই মাসের বাকি কদিন বাদ দিলে সামনের মাসের শুক্রবার আসতে আর মাত্র 9 দিন আছে। মানে আমাদের হাতে খুব বেশি সময় নেই, সব প্ল্যান এখনই শুরু করতে হবে। রিহান তখন সবার কথার ফাঁক গলে কাঁধ ঝাঁকিয়ে অনাকাঙ্ক্ষিত এক কথা বলল, তাও উৎসুক কণ্ঠে, এই ভাইয়ার বিয়েটা হয়ে গেলে বুঝতে হবে আমার পালা এসে পড়েছে, এরপর তো আমি পরবর্তী বর। এই কথা শুনে আর কিছু দরকার ছিল না হাসির জন্য। এই একটা কথাই যথেষ্ট চারপাশ মুখরিত করতে। ঘরের চারপাশে হাসির রোল উঠে গেল মুহূর্তেই। সকালের আলোটা ছড়িয়ে যাচ্ছে চারদিকে। সূর্য উঠেছে ঠিকই, তবে তার রোদে কোনো তেজ নেই। ঘড়ির কাঁটা তখন প্রায় 7টা সুই সুই। এই সময়ে ঘুম থেকে উঠে গা ঝাড়া দেয় ঋতিব। ট্রাউজারের ফিতে টাইট করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে বলিষ্ঠ শরীর দেখে একটু হেসে নেয় সে। হ্যাঁ, পরিশ্রমের চিহ্ন এটা। মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে নিয়ে ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ায় সে। সামনের ছোট্ট উঠোনটায় পাশের বাড়ির রংচটা টিনের চালটা চেনা। পেছনের গাছগুলোর পাতা থেকে টুপটাপ করে পানি পড়ছে আগের রাতের শিশিরে ভিজে। ব্যায়ামটা রোজকার অভ্যেস। শরীরটাকে ফিট না রাখলে মনটা ক্লান্ত হয়ে পড়বে। 30 মিনিট পরে ঘামে ভেজা গা হাত পা ঝাড়া দিয়ে সে নিজেই ছোট্ট কিচেনে ঢুকে পড়ে, যেটা রান্নাঘর বললেও যেন ঘরটাই লজ্জা পায়। পুরনো একটা গ্যাস চুলা, কয়েকটা থাক, পাশে ধারে ধরা একটা সিল্ক। আজ কফি বানাবে, একটু গাঢ় করে, একটু চিনি বেশি দিয়ে, যেভাবে সে ভালোবাসে। নিজের বানানো কফির কাপটা হাতে করে নিয়ে ছোট কাঠের পড়ার টেবিলের সামনে রেখে বসে পড়ে সে। ঘরটাতে খুব বেশি কিছু নেই। একটা খাট, চিকচিকে চাদর নেই তবু পরিষ্কার। পাশে 3টে চেয়ারের সেট, যার একটা আবার একটু কাত হয়ে গেছে। জামা কাপড়ের ছোট্ট ডয়ারটা একটু বেঁকে গেছে, কিন্তু সেটাই তার জন্য যথেষ্ট। এ ঘরের প্রতিটা জিনিস, প্রতিটা ধুলো, প্রতিটা গন্ধ তার নিজের করা সংগ্রামের প্রতিচ্ছবি। এই ঘরটার সামনে আছে একটা বারান্দা। এটা খুব সাধারণ, তবে খুব আপন। সেখানেই 5টা কাঠের ব্রেঞ্চ। এখানে কিছু ছাত্রছাত্রীরা এসে পড়ে, তাদের মুখে হাসি থাকে, বইয়ের পাতায় পড়ালেখা চলে। চৌধুরী বাড়ির পেছনের এই ছোট্ট জায়গাটা ঋতিব বানিয়ে নিয়েছে নিজের জন্য। আর 5টা বড়লোক সন্তানের মতো থাকেনি সে। সে চেয়েছে নিজের পরিচয়, নিজের একটা লড়াই। তখন সে ইন্টারমিডিয়েটের ছাত্র। সবার বাধা, মায়ের কথাগুলো, বাবার গর্জন সব পেছনে ফেলে এই স্বল্প জগৎ সে গড়ে তুলেছিল, কারণ তার বাবার কথাগুলো খুব করে বুকে লেগেছিল। এখনও তার প্রতিটি কথা কানে বাজে। আস্তে আস্তে পরিবার নামক জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। সে বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার দাদা সোহেল বুঝিয়েছিলেন বাড়িতে থেকে যা ইচ্ছে করুক, আপত্তি নেই। তাই চৌধুরী বাড়ির মতো এত সুন্দর বাড়িতেও সে না থেকে নিজের আলাদা জগৎ বানিয়ে নিয়েছে। দেখতে দেখতে 5 বছর পেরিয়ে গেছে।
এখন এই ছোট্ট জগতে সে রান্না করে, নিজেই পড়ে, নিজের মতো করে বাঁচে। তার সামনে ইনকোর্স পরীক্ষা, তাই কফির কাপে চুমুক দিয়ে সে বই খুলে বসে পুরনো ভাবনা ঝেড়ে। সময় বয়ে চলে, সকালটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঋতিব বেরিয়ে পড়ে। রিক্সা নেয় না, সে অযথা খরচ করে না, হেঁটেই চলে যায় ভার্সিটির দিকে। ভার্সিটি পৌঁছে সোজা ক্যান্টিনে গিয়ে ঢোকে সে। সেখানে বিশাল, নীলা আর স্বাধীন বসে আছেই। তারা প্রায় সকলেই সে আছে দরজার দিকে, ঋতিভের জন্য অপেক্ষা করছিল হয়তো। ঋতিভ ঢুকতেই বিশাল চেঁচিয়ে ওঠে, দেখ দেখ আমাদের চকলেট বয় চলে এসেছে, ওরফে ভার্সিটির ক্রাশ বয়। ঋতিভ সেসবে পাত্তা না দিয়ে চুপচাপ গিয়ে তাদের মাঝে বসে পড়ে। এরপর হাত তুলে একজন ছেলেকে ডেকে বলে, একটা পানির বোতল আনো তো ভাই, ঠান্ডা হলে ভালো হয়। ছেলেটা দৌড় দেয়। অন্য সবার মতোই সে ঋতিভকে শ্রদ্ধা করে। স্বাধীন মাথা নাড়তে নাড়তে বলে, তুই তো পড়ে পড়ে সব শেষ করে দিলি মাম্মা, আমাদের যে কি হবে। ঋতিভ এই কথা শুনে গা ঝাড়ে দিয়ে বলে, তোরা পড়িস না কেন আটকাছ থেকে? বিশাল মুখ কুঁচকে বলে, দূর দূর, ওসব বালসাল মানুষ পড়ে নাকি? এতে সবাই হেসে ওঠে। নীলা মুখ চেপে হাসে, তারপর ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ পড়াশোনা তোর কাছে বালসাল, তোর কাছে ভালোটা লাগে কি বলতো মেরে ভাই? বিশাল বুক ফুলিয়ে গলা স্বরে প্রফুল্লতা এনে বলে, আমার কাছে ভালো লাগে সুন্দরী কচি মাইয়া। উফ, এই ফার্স্ট ইয়ারের মেয়েগুলো দেখেছিস, এক একটা যেন স্বর্গ থেকে উঠে আসা পড়ি। স্বাধীন হেসে দুহাত তুলে বলে, না না বাবা, আমি মেয়ে দেখি না, আমি আবার খুব লয়াল আমার গার্লফ্রেন্ডের জন্য। বিশাল হু হু করে হেসে উঠে টিপ্পনি কেটে বলে, তাই তো, গত মাসে 2টো ব্রেকআপ। তুই এত লয়াল যে মাসে 3টা-4টা করে গফ হয় আর ব্রেকআপ হয়, আর আমি শালা মেয়েই পাই না। স্বাধীন চোখ রাঙিয়ে বলে, পাবিও না শালা। আর এসব কি বলছিস? নীলা এবার রেগে গিয়ে বলে, স্টপ গাইস, কি শুরু করলি তোরা? একেবারে টিনেজারদের মতো আচরণ করছিস। ঋতিভ ঠান্ডা গলা ভাবলে শুনে বলে, এ আর নতুন কি? এ সময় হেঁটে হেঁটে পাশের চেয়ারটায় এসে বসে নীলা। একটা টিফিন বক্স রেখে ঋতিভকে বলে, খেয়ে নিস, তোর পছন্দের ডিম ভাজি আছে, আর আমার যেতে হবে এখন। এই বলে নীলা সব বন্ধুদের বিদায় জানিয়ে চলে যায়। স্বাধীনও চলে যায় ফোন আসায়। এবার বিশাল সোজা কথায় ঋতিভকে বলে ফেলে, দোস্ত, নীলা যে তোকে ভালোবাসে তাকে তুই কখনো বুঝবি না, নাকি বুঝেও না বোঝার ভান করিস? ঋতিভ চুপ থাকে কিছুক্ষণ, ক্যান্টিনের জানালার বাইরে তাকিয়ে একটা পুরনো দেয়ালের দিকে তাকায়। তারপর ধীরে নির্লিপ্ত স্বরে বলে, বুঝি বিশাল, খুব ভালো করেই বুঝি, কিন্তু আমি ভালোবাসায় বিশ্বাস করি না। বিশাল অবাক নয়, সে জানে ঋতিভ এমনই। এই ছেলেটার ভিতরটা একটা গভীর কোনো অন্ধকারে ডুবে আছে, যেখানে অনুভূতিরা নিস্তব্ধ, তাকে জাগাতে পারেনি কেউ। বিশাল বলে, কেন রে, এই কাহিনী ক্লিয়ার হচ্ছে না ভাই? কেউ কি তোকে কষ্ট দিয়েছিল যে ভালোবাসাকে তুই বিশ্বাস করতে পারিস না? ঋতিভ হালকা হাসে, কিন্তু চোখে সে হাসির ছায়াটুকু নেই, একদম মলিন বলল, আমি কষ্ট দেখে এসেছি ছোটবেলা থেকে। যেই সময়টা আমার মা বাবার সাথে কাটানোর কথা, সেই সময়টা দূরে ছিলাম। যদিও আমার ইচ্ছে ছিল, তুই তো সবই জানিস। তারা 2-1বার বলে আর আটকালো না। দেখেছিস না, কিছু আছে আমার নিজের বলতে, অনিশ্চিত জীবনে আটকে আছি রে। তাই ভালোবাসা নামক সম্পর্কে জড়াতে চাই না কারোর সাথে। তাছাড়া নীলা আমার খুব ভালো বন্ধু, তার ছোটোখাটো কেয়ার আমার নজর পড়ে। এমনিতেও শি ডিজার্ভ বেটার। বিশাল এবার একটু থেমে গিয়ে বলে, দেখ দোস্ত, তোদের ব্যাপার যাই হোক না কেন, একটা কথা বলি, আমাদের বন্ধুত্বটা যেন কখনো নষ্ট না হয়। ভালোবাসা না হয় হলো না, কিন্তু তোর আর নীলার বন্ধুত্ব, আমাদের সবার সাথে বন্ধুত্ব, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি দামি। ঋতিভ এবার তাকায় বিশালের চোখের দিকে। তার চোখে এক ধরনের কৃতজ্ঞতা, যেটা প্রকাশ হয় না মুখে, কিন্তু বোঝা যায় মন দেখে। ঋতিভ বলে, বিশাল, ওকে একটু বোঝা, বাড়াবাড়ি করতে না বলিস। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা শুধু আমি জানি। আমি ওর ভালো চাই, আমার ভালো না হলেও চলবে। বিশাল মাথা নেড়ে বলে, তুই তোর মতো থাক, আমি ঠিক সামলে নেব ওকে। কষ্ট যেন কেউ না পায়। বন্ধু হিসেবে সবাই এইটুকু করতে পারি, তাহলে আমরা সবাই ঠিক থাকবো ইনশাল্লাহ। পরক্ষণে দুজনে চুপ হয়ে যায়। কিছুক্ষণ মাঝখানে টেবিলে রাখা মোবাইলে হালকা ভাইব্রেশন হয়। বিশাল দেখে মেসেঞ্জারে নীলা একটা মেসেজ পাঠিয়েছে, ঋতিভ, খাবারটা কিন্তু খেয়ে নিস মনে করে। বিশাল মুছে রাখা হাসি নিয়ে ফোনটা ঋতিভের দিকে বাড়িয়ে দেয়। এবার তুই ঠিক কর, উত্তর দিবি না চুপ থাকবি। ঋতিভ ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে, আঙ্গুল থেমে থাকে মেসেজের উপরে, আর চোখে পড়ে সেই লেখাগুলো। ঋতিভ খাবে বলে মেসেজের রিপ্লাই রেখে দিল।
বন্ধুত্ব এটা এর জন্যই করা। অতিরঞ্জিত কোনো সম্পর্কে জড়াবে না সে। তারপর আর এক কাপ কফি হাতে বসে গেল ক্যান্টিনে। একটু পর ক্লাস অ্যাটেন্ড করবে। কফির কাপের শেষ চুমুকে চোখে ঝরে পড়ে কিছু স্বপ্নের রং, কিছু অতীতের ছায়া। তাদের হাসির মাঝে কথার উড়াল হাওয়ার কোথাও একটা গাঢ় নীরবতা নিয়ে বসে আছে ঋতীপ। সে বরাবরই নীরব থাকে যদিও, তবুও তার জীবনটা এসব সাধারণ কথার বাইরেও অন্য এক বাস্তবতার গল্প বলে চলে, নীরবে কিন্তু গভীরভাবে। আসসালামু আলাইকুম। এই গল্পটা অনেক সুন্দর। প্রথম পর্ব আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর প্লিজ লাইক তো অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে নিত্য নতুন গল্প বানাতে সাহায্য করে। প্লিজ। আসসালামু আলাইকুম।